হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা বোনসের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটা তোমাদের জেনারেল অ্যানাটমির পড়া। তো আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ K81 ব্যাচ। আমি আগেই বলে রাখি, এই লেকচারের নোটটি তোমাদের হাতে লেখা লাগবে না, আমি নোটটি দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশানে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা নোট এইটা সহ অন্যান্য আমি যত ক্লাস নিয়েছি তার নোটগুলো সব পেয়ে যাবে। তো আসো আমরা শুরু করি। তো গত ক্লাসে আমরা বোনসের ক্লাসিফিকেশান সহ আরও অনেক কিছু করেছিলাম, লং বোন, শর্ট বোন, এইগুলা। আজকে আমরা ফার্স্টে শুরু করব বোনস এর মাইক্রোস্কোপিক অ্যানাটমি, মানে বোনস কী কী এলিমেন্টে ফর্ম হয়, এর কী কী সেল আছে, এইসবগুলাই। ফার্স্টে বোন কনসিস্ট অফ টু সাবস্টেন্সেস। বোনে মেইনলি থাকে দুইটা সাবস্টেন্স, সেটা কি? একটা থেকে হচ্ছে সেল, ওকে, একটা থেকে সেল, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। বোনসের মধ্যে তাহলে কি মেইন উপাদান কি? একটা হচ্ছে সেল, একটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আবার কি, একে আবার কি বলা হয়? ইন্টারসেলুলার সাবস্টেন্স। তার মানে অনেকগুলো সেলের মধ্যে যে উপাদানটা থাকে, সাপোজ আমি এ একটা সেল, এইগুলো হচ্ছে বোন সেল, ঠিক আছে। আর এর মাঝখানে যে উপাদানটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে মূলত সেলগুলো ভাসমান অবস্থা থাকে। তো মেন উপাদান হচ্ছে সেল অ্যান্ড ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আবার দুই রকম উপাদান আছে, সেটা হচ্ছে কি, একটা অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক, ঠিক আছে, ইনঅর্গানিক। এখন এর পার্সেন্টেজটা কী আছে? সেল বলা হচ্ছে 2%, অর্গানিক সাবস্টেন্স বলা হচ্ছে 35%, অ্যান্ড ইনঅর্গানিক বলা হচ্ছে 65%। ওকে, 35-60, এটা কিন্তু ম্যাট্রিক্সে 35% অ্যান্ড ম্যাট্রিক্সে 65%, বুঝতে পারছো? আর তাহলে ম্যাট্রিক্স টোটাল কত পার্সেন্ট হবে? 98%, যেহেতু এটা 2% আছে, এটা তাহলে 98%, এইটাই। এখন বোন সেল কী কী আছে এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো, যে সেখানে 4 টাইপস অফ সেলস: অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। এই 4টা সেল আমাদের বোনে আছে। তো এই 4টা সেল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ফার্স্টে আসি অস্টিওপ্রোজেনিটর সেল। অস্টিওপ্রোজেনিটর এটা হচ্ছে স্টেম সেল, ওকে। মেন কথা, এটা হচ্ছে একটা স্টেম সেল। স্টেম সেল মানে কি? যে সেলগুলা অন্যান্য সেল তৈরি করতে পারে, মানে এমব্রায়োনিক লাইফে যে সেলগুলো থাকে সেখান থেকে বিভিন্ন রকম সেল তৈরি হতে পারে। তো এটা প্লুরিপোটেন্ট স্টেম সেল। প্লুরিপোটেন্ট মানে কি? একটা নির্দিষ্ট তোমার কাজ করার জন্য যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্লুরিপোটেন্ট। তো এটা ডিরাইভ ফ্রম মেসেনকাইম। এখন মেসেনকাইম জিনিসটা কি? মেসেনকাইম হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, ওকে, এমব্রায়োনিক কানেকটিভ, মানে মেসেনকাইমটা মানে ফিটাল লাইফে থাকে, সেখান থেকে দেহের যত কানেকটিভ টিস্যু আছে বিভিন্ন রকম, সেগুলো তৈরি হয় মেসেনকাইমাল সেল থেকে, যেমন বোন তৈরি হচ্ছে এরকম। মেসেনকাইমটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, মেসেনকাইমটা কি? মেসেনকাইম অ্যান্ড মেসোডার্ম, ওকে, মেসেনকাইম অ্যান্ড মেসোডার্ম। এটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে মেসেনকাইম অ্যান্ড মেসোডার্ম দুইটা কি একই নাকি আলাদা? অবশ্যই দুইটা আলাদা, কারণ কি, মেসেনকাইমটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, আর মেসোডার্মটা হচ্ছে একটা এমব্রায়োনিক লেয়ার। সেটা কি এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তোমরা পড়েছো। এই 3টা লেয়ারের মিডল লেয়ারটা হচ্ছে মেসোডার্ম, কিন্তু মেসেনকাইমটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, এটা কোনো লেয়ার না। তো অস্টিওপ্রোজেনিটর এটা কি হয়? ডিফারেন্সিয়েট ইন্টু অস্টিওব্লাস্ট অর কন্ড্রোব্লাস্ট। অস্টিওব্লাস্টটা হচ্ছে বোনসের মানে ইমম্যাচিওর সেল, যেটা এই অস্টিওব্লাস্ট থেকে একসময় অস্টিওসাইট তৈরি হবে, সে অস্টিওসাইটগুলাই মেইনলি বোন সেল বলা হয়। অস্টিওব্লাস্টটা হচ্ছে অস্টিওসাইটের ইমম্যাচিওর একটা অবস্থা। একইভাবে কন্ড্রোব্লাস্টটা হচ্ছে কার্টিলেজের ইমম্যাচিওর অবস্থা। তো কখন অস্টিওব্লাস্ট হবে, কখন কন্ড্রোব্লাস্ট হবে? যখন অক্সিজেন লেভেলটা, অক্সিজেন টেনশান বেশি থাকবে তখন হচ্ছে অস্টিওব্লাস্ট হবে, অ্যান্ড অক্সিজেন টেনশন যখন কম থাকবে তখন কন্ড্রোব্লাস্ট হবে। তাহলে আমাদের একটা এখানে সিকোয়েন্স আছে, সেটা কি? অস্টিওপ্রোজেনিটর, সেখান থেকে তৈরি হয় অস্টিওব্লাস্ট, সেখান থেকে তৈরি হয় অস্টিওসাইট, ওকে। এইটা হচ্ছে সিকোয়েন্সে যায় মেইনলি, বাট এর উল্টোটাও হয়, কখনো কখনো অস্টিওব্লাস্টও অস্টিওপ্রোজেনিটর হতে পারে, কখনো অস্টিওসাইটও অস্টিওপ্রোজেনিটর হতে পারে, এরকম। বাট মেইনলি সিকোয়েন্সটা হচ্ছে এরকম, প্রথমে অস্টিওপ্রোজেনিটর থেকে অস্টিওব্লাস্ট তৈরি হবে, অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট তৈরি হবে। দে মে অলসো কজ
হেটারোট্রপিক বোন ফর্মেশন। হেটারোট্রপিক মানে কি, যেখানে বোন তৈরি হওয়ার কথা না কিন্তু সেখানে বোন তৈরি হচ্ছে, এটা হচ্ছে হেটারোট্রপিক বোন ফর্মেশন। সাপোজ তোমার এমব্রায়োনিক লাইফে অস্টিওপ্রোজেনিটার সেলটা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে বাদ দিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে, তাহলে কি এখান থেকে অস্টিওপ্রোজেনিটার মানে কি, সেখানে তো অবশ্যই সেল বোন তৈরি হবেই, যেখানে অস্টিওপ্রোজেনিটার আছে সেখানেই বোন তৈরি হবে। এখন তোমার যেখানে যাওয়া উচিত ছিল সেখানে না যেয়ে অন্য একটা প্লেসে চলে গেছে, তখন সেখানেও বোন ফর্মেশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হেটারোট্রপিক বোন ফর্মেশন। এটা কিন্তু একটা কী বলো অস্বাভাবিক একটা ঘটনা, এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা না। তো এটা একটা ডিজিজ কন্ডিশন। ওকে, এখন আসি অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টের মরফোলজি মানে এটা আকার আকৃতি কেমন সেটা আমরা জানবো। তো এখানে অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে, মানে অনেক সাইটোপ্লাজম একটা সেলের মধ্যে। ইসেন্ট্রিক নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসটা সেন্টারে না থেকে একটু সেন্টার থেকে পাশে যাবে। এই যে এই সেলটা হচ্ছে একটা অস্টিওব্লাস্ট সেল। তো দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটা কোথায়, সেন্টারে না, কিন্তু এটা একটু সাইডে আছে। নিউমেরিক সাইটোপ্লাজমিক প্রসেস, এই যে দেখো এখানে সাইটোপ্লাজমিক প্রসেস, ঠিক আছে, এই যে সাইটোপ্লাজমিক, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস। সাইটোপ্লাজম স্ট্রংলি বেজোফিলিক, সাইটোপ্লাজম ব্লেজোফিলিক, তার মানে কি ব্লুইশ টাইপে থাকবে। এই জন্য আমি একটা ব্লুইশ আকার ট্রাই করেছি, কারণ কি এখানে রাইবোজোম থাকে, সেই রাইবোজোমটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড থাকে। রাইবোজোম থাকা মানে এখানে এটা বেজোফিলিক হবে। এখানে আরও কী কী থাকে, গোলগি অ্যাপারেটাস থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, আদার অর্গানেলস থাকতে পারে, সেল অর্গানেলস। তো সব সেল অর্গানেলই মোটামুটি থাকে, ঠিক আছে। এখন আসি অস্টিওব্লাস্টের ফাংশন কি, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য বোন। আচ্ছা, এটা আমরা একটু স্টার দিয়ে রেখে এটা আমরা একটু পরেই পড়বো যে কীভাবে ইনক্রিজ করে। সিক্রেট অর্গানিক ইন্টারসেলুলার সাবস্টেন্সেস ইনক্লুডিং টাইপ অন কোলাজেন ফাইবার। তার মানে আমরা যে একটু আগে পড়েছিলাম যে বোনসের মেইন উপাদান কি, একটা হচ্ছে সেল আর ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা সিক্রেট করছে এই অস্টিওব্লাস্ট সেল, ঠিক আছে। আর হেল্পস ইন অসিফিকেশন, এটাও আমি একটু পরেই বলবো কীভাবে অসিফিকেশনে হেল্প করে। সিক্রেট ফসফোলাইপেস হুইচ কনভার্টস দ্য সাইটোপ্লাজমিক গ্লাইকোজেন ইন্টু সুগার ফসফেট, মানে গ্লাইকোজেনকে সুগার ফসফেটে কনভার্ট করে, সেটা কি ফসফোরাইলেজ এই এনজাইমটা। আর ফর্মস বোনি ক্যানালিকুলি বাই প্রসেসেস, এটা তো তোমরা জানোই যে হ্যাভারশিয়ান সিস্টেম তোমরা পড়েছিলে। তার এখানে কি থাকে, কিছু অস্টিওসাইট থাকে, সেই অস্টিওসাইট থেকে ক্যানালিকুলি সৃষ্টি হয়। তো এই ক্যানালিকুলিগুলো মেইনলি তৈরি করে অস্টিওব্লাস্ট, মানে এদের এই প্রসেসগুলো দিয়ে কিছু, সাপোজ আমি কি তোমরা রাজমিস্ত্রিতে ড্রেন বানাতে দেখেছো কিনা আমি জানি না। তো ড্রেন বানানোর সময় বা কোনো একটা ড্রেন অথবা সাপোজ কোনো একটা কী বলো ওটা, একটা ক্যানেল টাইপ কিছু সৃষ্টি করবে, তখন ওরা কী করে, একটা কোনো কাঠের গুঁড়ি বা অন্যান্য কোনো জিনিস দিয়ে সেখানে একটা শেপ তৈরি করে। শেপ তৈরি করার পরে কী করে, সে চারপাশে সিমেন্ট দিয়ে দেয়। সিমেন্ট দেওয়ার পরে যখন সিমেন্টটা জমে যায় তখন সেই জিনিসটাকে তারা বের করে ফেলে, তাহলে একটা কী হয়, ওখানে একটা হোল টাইপ সৃষ্টি হয়ে যায়, মানে একটা টানেল টাইপ কিছু সৃষ্টি হয়ে যায় ছোটোখাটো। তো এখানে একই ঘটনা ঘটছে, প্রথমে অস্টিওব্লাস্টগুলো কী করছে, সেই প্রসেসের মাধ্যমে এখানে একটা ড্রেন টাইপ তৈরি করে ফেলছে। তারপরে যখন ড্রেনটা তৈরি হয়ে যাচ্ছে তখন তারা অস্টিওসাইট প্রসেসগুলোকে টেনে নিচ্ছে। ওকে, এইভাবে এখানে কিছু ক্যানালিকুলি সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন আসি ফেট অফ অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট কী কী হতে পারে, প্রথমত অস্টিওসাইটে কনভার্ট হয় বলেছিলাম আমি, অস্টিওপ্রোজেনিটার থেকে অস্টিওব্লাস্ট, তারপরে হয় অস্টিওসাইট। কিন্তু কখনো কখনো এটা আবার অস্টিওপ্রোজেনিটারও সৃষ্টি হতে পারে বিনেথ দ্য পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়ামের নিচে এটা অস্টিওপ্রোজেনিটারও তৈরি হতে পারে। এটার কারণ হচ্ছে এই যে সারফেস এরিয়াটা ইনক্রিজ করে। তো আমরা বারবার সারফেস এরিয়া ইনক্রিজ বলছি, এটা এবার দেখি আমরা কীভাবে হয়। তো অস্টিওপ্রোজেনিটার সেল বিনেথ দ্য পেরিওস্টিয়াম প্রলিফারেট বাই মাইটোসিস অ্যান্ড ডিফারেন্সিয়েট ইন্টু অস্টিওব্লাস্ট। মানে সাপোজ এখানে আছে, এটা হচ্ছে তোমাদের যে পেরিওস্টিয়াম। ওকে, পেরিওস্টিয়ামের নিচে কী ছিল, এখানে অস্টিওপ্রোজেনিটার ছিল। সেই অস্টিওপ্রোজেনিটার থেকে কী তৈরি হলো, অস্টিওব্লাস্ট তৈরি হলো, অস্টিওপ্রোজেনিটার। তখন কী তৈরি হলো, তখন এখান থেকে অস্টিওপ্রোজেনিটার তো এখানে ছিল, এখন সাপোজ এগুলো আমি অন্য কালি দিয়ে, এগুলো অস্টিওব্লাস্ট তৈরি হলো। ওকে, নিচে অস্টিওপ্রোজেনিটার ছিল, সেখান থেকে অস্টিওব্লাস্ট তৈরি হলো। অস্টিওব্লাস্ট এখন কী করবে, এইখানে বোন ফর্মেশন করবে। আমরা জানি কি বলছি, অস্টিওব্লাস্ট কী করে, ক্যালসিফিকেশন করে বা বোন ফর্মেশন করে। তো এখানে সাপোজ বোন ফর্মেশন হয়ে গেল, তাহলে এখন এটা কিন্তু একটা লেয়ার উপরে চলে গেছে, মানে এই লেয়ারটা কিন্তু এটাই ঠিক আছে, কিন্তু একটা লেয়ার উপরে চলে গেছে। এখন এটা আমি তোমাদের এইভাবে বোঝাই, সাপোজ বোনসটা এরকম ছিল, আমি বোনসের এখান থেকে আমরা সাপোজ কেটে নিলাম, বোনসটা কেটে নিয়ে এই ফর্মটা দেখালাম। এখন কি হলো, বোনসের এটা তো ছিলই, তার উপর পাশে আরেকটা লেয়ার ফর্ম হয়ে গেল, এটা অস্টিওব্লাস্ট লেয়ার। অস্টিওব্লাস্টের মাধ্যমে পরে বোন ফর্মেশন হলো, কিন্তু নিচে তো একটা লেয়ার ছিল না, ঠিক আছে।
এটা কিন্তু এই তার উপরে একটা লেয়ার ফর্ম হয়ে গেলো, এই যে ইয়েলো কালারটা এর উপরে একটা লেয়ার ফর্ম হয়ে গেলো। তারপরে কি হচ্ছে, ইয়েলো কালারের লেয়ারটা তো ছিলই, কিন্তু নিচে যে লেয়ারটা ছিল সেটা আবার ভেঙে যাচ্ছে, ভেঙে যে এখানে একটা ক্যাভিটি ফর্ম হচ্ছে, মেডুলারি ক্যাভিটি। এটাকে বলা হয় অ্যাপোজিশনাল মেথড, অ্যাপোজিশনাল মেথড। ওকে, তার মানে কি হয়, উপর ওপর অ্যাপোজিশন হলো কোনো কিছুর উপরে আরেকটা জিনিস দেওয়া। গ্রোথ বাই অ্যাডিশন অন আউটসাইড, মানে যেমন এইটা ছিল এর আউটসাইডে আমরা এই লেয়ারটা যোগ করলাম, ভিতর থেকে আবার একটু ক্ষয়ে দিলাম, কারণ কি এখানে মেডুলারি ক্যাভিটি ফর্মেশন হলো। এই কাজটা কী করে, অস্টিওক্লাস্ট করে। এই যে ব্রেকডাউনের ঘটনাটা, অস্টিওক্লাস্ট মেনলি ম্যাক্রোফেজ সেল, এটা বোনসকে ব্রেকডাউন করে, ঠিক আছে, ডিমিনারেলাইজ করে। তাহলে আমি কি বললাম, আবার এবারে এই টেক্সটটা একটু পড়ো। দ্য অস্টিওপ্রোজেনিটার সেলস বিনেথ দ্য পেরিস্টিয়াম প্রলিফিরেট বাই মাইটোসিস অ্যান্ড ডিফারেন্সিয়েট ইন্টু অস্টিওব্লাস্ট। মানে এখানে তো আমরা জানি অস্টিওপ্রোজেনিটার ছিল, সেটা একটা লেয়ার বাড়ালো, বাইরের দিকে একটা লেয়ার বাড়ালো, বাড়িয়ে অস্টিওব্লাস্ট তৈরি হলো। এখন কী হলো, অস্টিওব্লাস্ট তাহলে বাইরে একটা লেয়ার যোগ হলো, তার মানে কি সারফেস এরিয়াটা বেড়ে গেল না, বেড়ে যাওয়ার পরে সেটা কী করলো, আবার অ্যাপোজিশনাল মেথড হলো, মানে এভাবে একইভাবে আবারও বাড়তে থাকবে, আবারও বাড়তে থাকবে, অ্যান্ড ভিতর থেকে আবারও ক্ষয় হতে থাকবে। আর অস্টিওব্লাস্ট মানে কি, সেখানে বোন মানে ম্যাট্রিক্স ফর্ম করবে অস্টিওব্লাস্টগুলো, তাহলে এখানে বোন ফর্ম হয়ে যাবে। তো এই মেথডটা আমি আশা করি বোঝাতে পেরেছি। আর এরপরে আমরা অসিফিকেশন পড়বো, সেখানে আরও বুঝতে পারবে তোমরা। আপাতত এটা আরেকবার ভিডিওটা একটু টেনে তোমরা একটু দেখে নিও। এখন আসি হাউ অস্টিওব্লাস্ট হেল্প ইন অসিফিকেশন। অস্টিওব্লাস্টটা কীভাবে অসিফিকেশনে হেল্প করে, সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট একটা জিনিস সিক্রেট করে, তার নাম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন ফসফেটেস কী করে, হেক্সোস ফসফেট, হেক্সোস ফসফেট। ওকে, হেক্সোস ফসফেট কী করছে, সে থ্রি ফসফেটে ফর্ম করছে, থ্রি ফসফেট, সেটা কি অ্যালকালাইন থ্রি ফসফেটটা কী করে, সেটা ক্যালসিয়ামকে প্রিসিপিটেট করে, প্রিসিপিটেশনটা কি, এটা কিছুই না, অদক্ষেপও করে শুধু, প্রিসিপিটেশন মানে অদক্ষেপ। ওকে, তো এটা ক্যালসিয়ামকে অদক্ষেপ করে, মানে এখন যদি ক্যালসিয়ামটা অদক্ষেপ হয় তাহলে কি নিশ্চয়ই বোন ফর্মেশন হবে, সেখানে বোনের মধ্যে ক্যালসিয়ামটা জমা হচ্ছে, তো একইভাবে এইভাবে অসিফিকেশন হচ্ছে, একেবারেই সিম্পল জিনিস। তাহলে আমি আবারও বলি কী হচ্ছে, হেক্সোস ফসফেট যেটা ছিল তাকে থ্রি ফসফেটে ফর্ম করছে কে, অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেসটা অস্টিওব্লাস্টগুলো সিক্রেট করে। তারপরে কী হচ্ছে, এই থ্রি ফসফেটগুলো ক্যালসিয়াম প্রিসিপিটেশন করছে, ক্যালসিয়ামকে প্রিসিপিটেশন করছে। ক্যালসিয়াম যখন প্রিসিপিটেশন হচ্ছে তখন অসিফিকেশন হচ্ছে। ওকে, কিন্তু এখন আমরা নর্মালি কি বোন ফর্মেশন হয়, যখন আমাদের দরকার হয় তখনই ফর্ম হয়। যদি সবসময় ফর্ম হতো তাহলে কি আমাদের বডিতে যে কার্টিলেজ বা অন্যান্য যা ছিল সবই বোন ফর্ম হয়ে যেত। তখন দেখা যাচ্ছে তোমার কানে এখন কার্টিলেজ আছে, তো কানটা শক্ত হয়ে যেত, কেউ যদি কান ধরে টান দিত কানটা তার সাথে সাথেই ছিঁড়ে আসতো। তো এটা নর্মালি হচ্ছে না, কারণ কি এই এনজাইমকে সবসময় ইনহিবিট করে রাখছে, সেটাকে ম্যাট্রিক্স প্রডিউসেস পাইরোফসফেটেস, মানে বোনের যে ম্যাট্রিক্স ছিল সেটা পাইরোফসফেটেস এনজাইমকে সিক্রেট করছে। এই পাইরোফসফেটেস কী করছে, অ্যালকালাইন ফসফেটেসকে ডিস্ট্রয় করে, তাহলে কি আর বোন ফর্মেশন হতে পারে না। ওকে, বুঝতে পারছো। এখন আসে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওপ্রোজেনিটার হয়ে গেলো, অস্টিওব্লাস্ট হয়ে গেলো, অস্টিওসাইট। এবার অস্টিওসাইটের ফিচারগুলো কী কী, এটা একটা ফ্ল্যাটেন সেল, আগেরটা কী ছিল, আগেরটা কিন্তু ফ্ল্যাটেন ছিল না, এটা কিন্তু ফ্ল্যাটেন, মানে এরকম মাকো আকৃতির একটা সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস। এই যে সেন্ট্রালি একটা নিউক্লিয়াস আছে, আগেরটা ইসেন্ট্রিক নিউক্লিয়াস ছিল। নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস, এই যে সাইটোপ্লাজমিক প্রসেস দেখতে পাচ্ছ তোমরা, এটা কোথায় থাকে, ল্যাকুনাতে থাকে। এটা জানোই হ্যাবারশিয়ান সিস্টেমের যে চারিদিকে যে লেয়ার থাকে, লেয়ারের এখানে ল্যাকুনা থাকে, ল্যাকুনায় এই সেলগুলো থাকে। ওকে, আর কি থাকে, লাইফ স্প্যান 25 ইয়ার্স, ডো নট ডিভাইড বাই মাইটোসিস। আগেরটা কিন্তু মাইটোসিসের মাধ্যমে ডিভাইড হতে পারতো, কিন্তু এটা পারে না, কারণ এটা একটা কি ফিক্সড সেল। এটা আগেরটা কিন্তু ফিক্সড সেল ছিল না, আগেরটা মানে ইম্যাচিউর সেল ছিল, কিন্তু এটা একটা ম্যাচিউর সেল, এই জন্য ম্যাচিউরগুলো মাইটোসিস হতে পারে না। আবার এটা কী করতে পারে, অস্টিওপ্রোজেনিটারে হতে পারে, অস্টিওপ্রোজেনিটারে কনভার্ট হতে পারে। আবার ব্যাক যেটা বলে ব্যাক রিয়েকশন যেটা, সেটা হতে পারে। আর হেল্পসিন, এটাও অসিফিকেশনে হেল্প করে আগেরটার মতোই, একইভাবে ওই যে অ্যালকালাইন ফসফেট ফর্ম করে, সেখান থেকে তোমার ফ্রি ফসফেট তৈরি করবে, ফ্রি ফসফেটটা ক্যালসিয়াম প্রিসিপিটেশন করবে, সেখান থেকে অসিফিকেশন হবে। এখন আসো অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টটা তোমরা মনে রাখবে, এটা মেইনলি ম্যাক্রোফেজ টাইপ সেল। তো ম্যাক্রোফেজ কী করে, সব কিছুই খেয়ে ফেলে, তোমরা জানোই। একইভাবে এটাও বোনসকে খেয়ে ফেলে, বোনের রিজর্পশন করে। রিজর্পশন, বোনস যখন ক্ষয় হয় সেটাকে বলা হয় বোনস রিজর্পশন। অনেক জিনিস আছে, রিজর্পশন, রিঅ্যাবজর্পশন,
ওকে, এরকম আরও অনেক কিছু থাকে। বোনসের ক্ষেত্রে এটা রিজর্পশন, বোনের রিজর্পশন করে। তো এটা কি লার্জ সেল, অবশ্যই যেমন এটা এরকম দেখতে হয় অনেকটা। নেক্সট পেজে আমাদের ছবি আছে, এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে এরকম, মাল্টি নিউক্লিয়েটেড সেল। তো কি এটা লার্জ সেল, মাল্টিপল নিউক্লিয়ার 12 থেকে 20টা থাকে। ইউসিনোফিলিক, এটা কিন্তু রেড থাকবে, রেডিশ থাকবে, এই জন্য এটা ইউসিনোফিলিক। ডিভয়েড অফ এনি প্রসেস, এখানে কোনো প্রসেস থাকে না, এগুলো হচ্ছে প্রসেস না, এগুলো হচ্ছে মাইক্রোবিলায়। ওকে, আগে মাইক্রোবিলায় আর প্রসেস কিন্তু আলাদা। মাইক্রোবিলায় মানে সেটা দিয়ে অ্যাবজর্পশন করতে পারে, কিন্তু প্রসেস দিয়ে সে চলাচল করতে পারে, এটা কিন্তু প্রসেস না, এগুলো হচ্ছে মাইক্রোবিলায়। সাইটোপ্লাজম কন্টেন্স নিউমেরাস গোলগি অ্যাপারেটাস অ্যান্ড নিউমেরাস লাইসোজোমস। তোমরা জানোই ম্যাক্রোফেজ মানেই সেখানে লাইসোজোম থাকবে। ওই যে লাইসোজোম তৈরি করে ওখানে যে অ্যাসিডগুলো থাকে, সে অ্যাসিড ফসফেটেজ এগুলো দিয়ে কী করবে, সে যখন বহিরাগত কোনো বস্তু আসবে সেটাকে তা মানে খেয়ে ফেলবে, এমন একটা এনগাল্প করে। ছিল না তোমাদের অনেক ঘটনা, তোমাদের ফ্যাগোসাইটোসিসের যে একটা প্রসেস ছিল এইচএসসি, তো ওইভাবে, এই জন্য এখানে লাইসোজোম থাকে। তো স্ট্রাকচার কী আছে, এখানে কয়েকটা জোন থাকে, ঠিক আছে, উইদিন আউটার্স। ফার্স্টে কী থাকে, এখানে রাফেলড বর্ডার। ওকে, রাফেল বর্ডারটা হচ্ছে মাইক্রোবিলায়, মাইক্রোবিলায় ওলা যে বর্ডারটা সেটাকে বলা হয় রাফেলড বর্ডার। তারপরে একটা থাকে ক্লিয়ার জোন, তারপরে থাকে বেজাল জোন। ক্লিয়ার জোনে কী থাকে, ক্লিয়ার জোনে সাইটোপ্লাজমিক ভেসিকল থাকে, এই যে এগুলো হচ্ছে ভেসিকল, দেখা যাচ্ছে সাইটোপ্লাজমিক ভেসিকল। আর বেজাল জোনে কী থাকে, বেজাল জোনে হচ্ছে নিউক্লিয়াস থাকে। ওকে, নিউক্লিয়াস থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে, গোলগি অ্যাপারেটাস থেকে, এই যে এইগুলো অর্গানেলি যেগুলো দেখা যাচ্ছে এইগুলাই। তো স্ট্রাকচার যদি বলে এভাবে লিখবা, আর এই ফিগারটা অবশ্যই দিবা। তাহলে 3টা জোন থাকে, রাফেল বর্ডার, ক্লিয়ার জোন, বেজাল জোন। এখন আছি হিস্টোজেনেসিস। হিস্টোজেনেসিস মানে কীভাবে এটা ফর্ম হয়। অস্টিওক্লাস আর ফর্ম বাই ফিউশন অফ মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম, এমপিএস, যেটা মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, মানে যেসব ফ্যাগোসাইটগুলোতে একটা মাত্র করে নিউক্লিয়াস থাকে। তো এই যে অনেকগুলো এমপিএস কী করলো, একসাথে যোগ হয়ে একটা অস্টিওক্লাস তৈরি করলো। অস্টিওক্লাসে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এটা অনেকগুলো সেল যুক্ত হয়ে তৈরি করছে। তো এটাকে স্টিমুলেট করে কি পিটিএস, প্যারাথাইরয়েড হরমোন। কিন্তু একটা কথা আছে, প্যারাথাইরয়েড হরমোনের জন্য অস্টিওক্লাস্টে কোনো রিসেপ্টর নাই। তো রিসেপ্টর না থাকলে সে কাজ করবে কীভাবে, যে কোনো হরমোনেরই সেখানেই কাজ করবে যেখানে তার রিসেপ্টর থাকে। তো এই জন্য এটা ডিরেক্টলি অস্টিওক্লাস্টে কাজ করে না, এটা কী করে, অস্টিওব্লাস্টে কাজ করে, কারণ অস্টিওব্লাস্টের জন্য রিসেপ্টর আছে। অস্টিওব্লাস্টে কাজ করে কী হবে, তারা একটা স্টিমুলেটিং ফ্যাক্টর প্রডিউস করবে, অস্টিওক্লাস্ট স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা এক প্রকার সাইটোকাইন। অস্টিওক্লাস্ট স্টিমুলেটিং ফ্যাক্টর সিক্রেট করবে, সেটা কি করবে, যে অস্টিওক্লাস্টকে তৈরিতে ইনফ্লুয়েন্স করবে। বুঝতে পারছো আশা করি। যেমন এটা হচ্ছে কেমন জানো, এটা হচ্ছে ওই যে কেউ একটা লোক, যেমন সাপোজ ভিন দেশে একটা লোক, মনে করো তোমার দেশে একটা বিদেশি কোনো লোক আসলো, তো বিদেশি লোক, সে তো তোমার ভাষা বুঝবে না, তখন কী করবা, তুমি একজন দোভাষীর হেল্প করবা। তো দোভাষী কী করছে, তুমি দোভাষীকে কোনো একটা জিনিস বলবা, সে যে সেই বিদেশি লোকটাকে বলছে। তো বিষয়টা একই হচ্ছে, যে অস্টিওব্লাস্টে পিটিএইচটা কাজ করছে, সেই পিটিএইচটা অস্টিওক্লাস্ট স্টিমুলেটিং ফ্যাক্টর সিক্রেট করছে, সেইটা যে অস্টিওক্লাস্ট তৈরিতে হেল্প করছে। এখন কি অস্টিওক্লাস্টের ফাংশন, আমি আগেই বলেছি, এটা একটা ফ্যাগোসাইটোসিস করবে, যেটাই। তো রিমুভ বোথ মিনারেল অ্যান্ড অর্গানিক কম্পোনেন্টস অফ বনি ম্যাট্রিক্স। মিনারেল মানে কি, ক্যালসিয়াম হতে পারে, তোমার ফসফরাস হতে পারে, ফসফেট হতে পারে, এইগুলোকে রিমুভ করবে। আবার অর্গানিক কম্পোনেন্ট মানে কি, তোমার যে কোলাজেন বা ইলাস্টিন, এইগুলোকেও করতে পারে, বা অন্যান্য কার্বোহাইড্রেট যেগুলো আছে এইগুলো। সিক্রেট কোলাজিনেস অ্যান্ড আদার এনজাইমস। কোলাজিনেসটা কী করে, কোলাজেনকে ব্রেকডাউন করে। আমি আগে বলেছি যে তোমার অস্টিওক্লাস্টের মেন কজ আছে বোনসের ব্রেকডাউন করা, ওকে, এই বিষয়টা মাথায় রাখলে তোমরা বুঝতে পারবে কাজগুলো। বোনসের ব্রেকডাউন করবে হচ্ছে অস্টিওক্লাস্ট। তো সিক্রেট অফ কোলাজিনেস, যেমন বোনসের মধ্যে কোলাজেন থাকে, সেই কোলাজেনকে ব্রেকডাউন করতে কোলাজিনেস এনজাইম লাগে, এটা সিক্রেট করে অস্টিওক্লাস্ট। প্রোভাইড এ লোকাল অ্যাসিড এনভায়রনমেন্ট। তোমরা জানো বোনসে কী থাকে, ক্যালসিয়াম থাকে। তো ক্যালসিয়ামগুলা যে এখানে কী থাকে, এখানে একটা ক্রিস্টাল হিসেবে থাকে, হাইড্রক্সি অ্যাবিসাইড ক্রিস্টাল, মানে এটা হচ্ছে একটা বেস টাইপের জিনিস। তো বেসকে ধ্বংস করতে আবার কী লাগবে, অ্যাসিড লাগবে অবশ্যই। তো সেটাকেও এই অস্টিওক্লাস্টটি সিক্রেট করছে, একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট করছে। তাতে কী করছে, ডিজলভ ক্যালসিয়াম সল্ট, মানে ক্যালসিয়ামকে ব্রেকডাউন ক্যালসিয়াম সল্ট তৈরি করে ফেলছে। আর সল্ট নিশ্চয়ই সলিউবল হবে, এজন্য বোনটা ব্রেকডাউন হচ্ছে। আর এই যে কোলাজেনেসটা কী করবে, কোলাজেনকে ডাইজেস্ট করবে। তো এইটাই। আর কি করবে, এদের ফেট কি, এরা কী করছে, মনোনিউক্লিয়াস সেলসে তৈরি হয়ে যাচ্ছে। মানে সাপোজ
আমাদের এই ছিল অস্টিওক্লাস্ট। তো অস্টিওক্লাস্টে কী হচ্ছে, অনেকগুলো মনোনিউক্লিয়াস সেলে তৈরি হয়েছে, এগুলো বোন ম্যারোতে যে কাজ করছে। বুঝতে পারছো? তাহলে এখন আসি, সেল আমাদের শেষ হয়ে গেছে। আরেকটা কী ছিল, ইন্টারসেলুলার সাবস্টেন্স অর ম্যাট্রিক্স যেটা ছিল। তো আমরা এবার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সে কী ছিল, দুইটা সাবস্টেন্স, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে কী আছে, একটা থেকে কোলাজেন, প্রোটিন থাকে, পলিস্যাকারাইড থাকে। কোলাজেনের মধ্যে কী আছে, মেইনলি হচ্ছে টাইপ 1 কোলাজেন। কোলাজেনও অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? তো এইগুলো তোমরা পরেই জানবে, 13টা মেবি টাইপ, 13টা না 14টা ভুলে গেছি আমি। তো কোলাজেন মেইনলি এখানে টাইপ 1 থাকে। আর কী কী থাকে, টাইপ 5ও থাকতে পারে, 3 থাকতে পারে, 11 থাকতে পারে, 13 থাকতে পারে, ঠিক আছে? তো মেইনলি থাকে টাইপ 1, আর বাকি এইগুলোও থাকতে পারে। প্রোটিন কী থাকে, অসেইন থাকে, অসিও মিউকয়েড থাকে, অসিও অ্যালবুমিনয়েড থাকে। এগুলো তোমরা পড়ে ফেলবো প্রোটিনের নাম। আর পলিস্যাকারাইড আমি কার্বোহাইড্রেট চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে তোমাদের এখানে গ্যাগ কোথায় কোথায় থাকে, বোনসেও থাকতে পারে, কার্টিলেজে থাকে। তো এখানে এগুলোতে কিন্তু সবগুলোই গ্যাগ। এই দেখো কন্ড্রোইটিন 6 সালফেট, কন্ড্রোইটিন 4 সালফেট, কেরাটান সালফেট, এগুলো কিন্তু গ্যাগই সব। তো এখানে সেই গ্যাগ থাকে। আর ইনঅর্গানিক সাবস্টেন্স কী আছে, বিভিন্ন মিনারেল আছে, মিনারেলের সল্ট, যেমন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট, সোডিয়াম পটাশিয়াম আয়ন, এইগুলো। এখন আসি ব্লাড সাপ্লাই অফ এ টিপিক্যাল লং বোন। আমরা কিন্তু জানি বোনসের মধ্যে ব্লাড সাপ্লাই আছে অবশ্যই, ঠিক আছে? আর কার্টিলেজে কিন্তু এভাবে ব্লাড সাপ্লাই পায় না, কার্টিলেজে ডিফিউশনের মাধ্যমে ব্লাড সাপ্লাই পায়। এখন আসি ব্লাড সাপ্লাইয়ে, এটা তোমাদের রিটেনেও কিন্তু পড়ে, প্লাস ভাইভাতেও ধরতে পারে ম্যাডামরা, স্যার ম্যাডামরা। তো বোনসে, টিপিক্যাল লং বোনসে 4 সেটস অফ ব্লাড ভেসেল থাকে, মেইনলি 4 সেটস অফ ব্লাড ভেসেলের মাধ্যমে এটা সাপ্লাই পায়। একটা কি, নিউট্রিয়েন্ট আর্টারি, এই দেখতে পাচ্ছ নিউট্রিয়েন্ট আর্টারি, জাক্সটা এপিফাইশিয়াল আর মেটাফাইশিয়াল আর্টারি, এটা হচ্ছে মেটাফাইশিয়াল আর্টারি। আর কি আছে, এপিফাইশিয়াল আর্টারি, আর একটা থাকে পেরিওস্টিয়াল আর্টারি। এই 4টা আর্টারির মাধ্যমে সাপ্লাই দেয়। এখন আমরা এই 4টা আর্টারি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। তো নিউট্রিয়েন্ট আর্টারি মেইনলি মিডিল অফ দ্য শ্যাফট দিয়ে এন্টার করে। এই যে দেখতে পাচ্ছ এই শ্যাফটের, এটা হচ্ছে শ্যাফটের মিডিল দিয়ে এন্টার করছে। বিফোর পিয়ার্সিং দ্য বোন আর্টারি প্রেজেন্টস টর্চুওসিটি, মানে এরকম থাকে এটা আসলে। সো এটা এইখানে দেখতে পাচ্ছ একটু টর্চুয়ার, মানে কি একটু কী বলে, পেঁচানো টাইপের একটা। কিন্তু এখানে আবার এটা একটু ভুল লিখছে, তোমরা একটু এইভাবে আঁকবে আঁকার সময়, ঠিক আছে? আর্টারিটা একটু পেঁচানো দিবে। এটার কারণ কি, তোমরা বোনস তো জানোই অবশ্যই গ্রোথ হয় সবসময়, বোনসের গ্রোথ হয়। তো সাপোজ এটা টর্চুয়াস না হয় স্ট্রেট হলো, তখন কী হলো, বোনস যখন গ্রোথ হচ্ছে, এখানে যে ফোরামেনটা ছিল সেটা তো নিশ্চয়ই একটু চেপে যায়, অথবা টান দেয় উপরের দিকে, তখন কী হচ্ছে, এটা যদি টান লেগে ছিঁড়ে যেতে পারে। তো এরকম এটা একটা টর্চুয়াস আর্টারি। আমাদের বডিতে আরও কিছু টর্চুয়াস আর্টারি আছে, যেমন স্প্লিনিক আর্টারি, এটা তোমার স্টোমাকের পিছনে থাকে। তার ফলে কী হয়, স্টোমাক যখন ডিস্টেন্ড করে তখন আর্টারিটা ছিঁড়ে যায় না, তখন আর্টারিটাও ডিস্টেন্ড করতে পারে একই সাথে। আবার আছে তোমার ফেসে একটা আর্টারি আছে। তো ফেস জানো আমরা সবসময় বিভিন্ন এক্সপ্রেশন দেই, কান্নাকাটি, হাসাহাসি, ফেস বারবার টান পড়ে, তো এই জন্য এটা তোমার ছিঁড়ে যায় না। আরও আছে ইউটেরাস আছে। ইউটেরাস যখন মানুষ প্রেগনেন্ট হয় ফিমেলরা, তখন ইউটেরাসটা 10 গুণ তার বডির যে ইনিশিয়াল স্টেটে 10 গুণ প্রসারিত হতে পারে। তখন কি, যদি টর্সোস না হলে এটা যদি স্ট্রেট হয় তখন ছিঁড়ে যেতে পারে। এই জন্য ইউটেরাইন আর্টারিটা একটা টর্সোস আর্টারি। একইভাবে বললাম স্প্লিনিক আর্টারি, এখানে নিউট্রিয়েন্ট আর্টারি, এরকম। উইদিন দ্য বোন দ্য আর্টারি ডিভাইডস ইনটু ব্রাঞ্চেস কল নিউট্রিশি, মানে এই দেখো এখানে একটা ব্রাঞ্চ গেছে, আচ্ছা আমি আর একটা কালার নিয়ে দেখাই। এখানে একটা ব্রাঞ্চ গেছে, এখানে একটা ব্রাঞ্চ গেছে, এটা দুইটাকে বলা হয় নিউট্রিশি। ওকে, এই যে অন ফর ইচ এন্ড। আবার ইচ ব্রাঞ্চ সাবডিভাইডস ইন্টু মেনি ব্রাঞ্চেস, এই দেখো এখানে অনেকগুলো আরও ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। একটা হেয়ার পিন লাইক লুপ সৃষ্টি করে এখানে। আর এই লুপগুলো কিসের সাথে অ্যানাস্টোমোস করে, ওই যে আগে যেগুলো বলছিলাম, তোমার মেটাফাইসিয়াল আর্টারি, এপিফাইসিয়াল আর্টারি, তারপরে তোমার পেরিওস্টিয়াল আর্টারি, এই তিনটার সাথে এরা একই সাথে কী করে, অ্যানাস্টোমোস করে, মানে একসাথে যুক্ত হয়। তো মেটাফাইসিস ইজ দ্য মোস্ট ভাস্কুলার এরিয়া অফ এ লং বোন। এই যে আমরা মেটাফাইসিস তো আগেই পড়েছি, এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস যেগুলো, তো এর মধ্যে মেটাফাইসিসটা হচ্ছে সবচেয়ে ভাস্কুলার এরিয়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড ভাইবা, ঠিক আছে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অনেক। তো যদি কোনো বোনস মেটাফাইসিসের স্ট্রাকচার হয় তাহলে নিশ্চয়ই বেশি হেমোরেজ হবে, এটা তোমরা একটা আন্দাজ করতে পারছো। এই নিউট্রিয়েন্ট আর্টারিটা ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট পার্ট অফ ডায়াফাইসিসকে সাপ্লাই দেয়। সাপোজ আমরা ডায়াফাইসিসকে এইভাবে আঁকলাম, ঠিক আছে, মানে একটু আমরা ট্রান্সভার্স সেকশন নিলাম।
তো এই ভিতরে মেডুলারি ক্যাভিটি, বাইরে এটুকু হচ্ছে বোনস। তো এর যদি আমরা কি করব 3 ভাগে ভাগ করি, ঠিক আছে, 3 ভাগে যদি ভাগ করি, এর ইনার যে 2/3 আছে, ইনার 2/3কে কে সাপ্লাই দিবে? নিউট্রিয়েন্ট আর্টারি। আর আউটার যে 1/3 আছে এটুকুকে দেবে কে বলো তো? পেরিওস্টিয়াল আর্টারি, ঠিক আছে, পেরিওস্টিয়াল আর্টারি। আর এটা কি করে, যে হ্যাবারসিয়ান সিস্টেম আছে ওখানে কোনটা দিয়ে এন্টার করে? এই যে ভকম্যান্স ক্যানেল দিয়ে, এই যে ভকম্যান্স ক্যানেল দিয়ে এন্টার করবে। আর অস্টিওসাইট ইজ নিউট্রিশন থ্রু দ্য ক্যানালিকুলো, এই যে ক্যানালিকুলোগুলো আছে এখান থেকে, তো এখানে নিশ্চয়ই আর্টারিটা আছে, এখান থেকে যে দেখতে পাচ্ছ ক্যানালিকুলোগুলো যাচ্ছে, যে এই অস্টিওসাইটগুলোকে নিউট্রিশন দেবে। তো অনেক বোনসে সিভারাল অনেকগুলো নিউট্রিয়েন্ট আর্টারি থাকে, যেমন ফিমার একটা এক্সাম্পল। এখন আসি জাক্সটা এপিফাইসিয়াল আর মেটাফাইসিয়াল আর্টারি। এগুলোতে তেমন একটা কিছুই পড়ার নাই। নিউমেরাস ব্লাড ভেসেলস অ্যারাইজ ফ্রম দ্য অ্যানাস্টোমাস অ্যারাউন্ড দ্য জয়েন্ট। তার মানে সাপোজ আমি এখানে নিউ জয়েন্ট আঁকি, এটা সাপোজ নিউ জয়েন্ট, আমাদের এখানে নিউ জয়েন্ট। তো নিউ জয়েন্টে কী হয়? অনেকগুলো অ্যানাস্টোমোসিস হয়। অ্যানাস্টোমোসিস মানে এখানে অনেকগুলো আর্টারি এসে মিলিত হয়। সাপোজ এখানে আমার অনেকগুলো অ্যানাস্টোমোসিস হয়েছে এইভাবে। তো এই যে আমরা এখান থেকে কি হয়, মেটাফাইসিয়াল আর্টারি, এখান থেকে যে এইটা তৈরি হয়, ঠিক আছে, এই অ্যানাস্টোমোসিস থেকে মেটাফাইসিয়াল আর্টারিটা তৈরি হচ্ছে। একইভাবে এপিফাইসিয়াল আর্টারিটাও এখান থেকেই যাচ্ছে। ওকে, বুঝতে পারছো? তো নি জয়েন্টে যে নি জয়েন্ট না সরি যে কোনো জয়েন্টের ক্যাপসুলের মধ্যে যে অ্যানাস্টোমোসিস হয় সেখান থেকেই মেটাফাইসিয়াল অ্যান্ড এপিফাইসিয়াল আর্টারিগুলো তৈরি হচ্ছে। এখন এপিফাইসিয়াল আর্টারিটা 2 রকম হতে পারে। একরকম কি, এই যে আমরা এই 2 রকম ফিগার দেখাই। একটার ক্ষেত্রে এটা হচ্ছে কি আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে, এই যে মাথায় যেটা থাকে এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, আর এটা তো এপিফাইসিয়াল কার্টিলেজ। তো অনেক সময় আর্টিকুলার কার্টিলেজ আর এপিফাইসিয়াল কার্টিলেজ একসাথে মানে কন্টিনিউয়াস হতে পারে। এই দেখো এখানে যেমন কন্টিনিউয়াস, আর্টিকুলার কার্টিলেজের সাথে এপিফাইসিয়াল কার্টিলেজটা কন্টিনিউয়াস, কিন্তু এখানে দেখো কন্টিনিউয়াস না। তো 2 রকম কেস হতে পারে। যদি এরা কন্টিনিউয়াস হয় তাহলে কি আর্টারি পিয়ার্সেস দ্য এপিফাইসিয়াল কার্টিলেজ। এটা কি করে? এপিফাইসিয়াল কার্টিলেজকে পিয়ার্স করে। এখানে একটু ভালোভাবে দেখায়নি, মানে মেইনলি এরকম হওয়ার কথা যে এপিফাইসিয়াল কার্টিলেজকে পিয়ার্স করছে। তো এখানে যেহেতু পিয়ার্স করছে তাহলে কি আর্টারি ইজ ভালনারেবল টু ইনজুরি। অবশ্যই যখন কার্টিলেজের যদি কোনো ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু আর্টারিটাও ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো এখন কী হয়? অ্যাভাস্কুলার নেক্রোসিস। অ্যাভাস্কুলার নেক্রোসিস মানে কি, তোমার যেহেতু এখানে তোমার কী বলে ওটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, সাপোজ এখানে আমার ফ্র্যাকচার হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হেডে আর কোনো আর্টারি সাপ্লাই পাবে? যেহেতু এখান দিয়ে যাচ্ছে তো হেডে কিন্তু আর্টারি সাপ্লাই পাবে না। তখন কী হয়? হেডে কোনো আর্টারি সাপ্লাই না পেয়ে হেডটা মানে কোনো নিউট্রিশন পাবে না, এটাকে বলা হয় নেক্রোসিস, মানে মরে যাওয়া, টিস্যু মরে যাওয়া, সেটাকে বলা হয় নেক্রোসিস। যেহেতু কোনো নিউট্রিশন অক্সিজেন কিছুই পাবে না তখন অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে এরকম কিন্তু কোনো চান্স নাই। যদি এখান থেকে সাপোজ ভেঙে যায় তাহলে কিন্তু এখানে আর্টারিটা তোমার ফ্র্যাকচার হচ্ছে না, তখন কিন্তু সেই ঠিকই সে আর্টারি সাপ্লাই পেয়ে যাচ্ছে। তো এইটা তো যখন কন্টিনিউয়াস হবে না, নট কন্টিনিউয়াস, তখন হচ্ছে পিয়ার্স করবে না এপিফাইসিয়াল কার্টিলেজকে, তখন হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিসের কোনো টেনশন নাই, পসিবিলিটি নাই। এখন আসি পেরিওস্টিয়াল আর্টারি। এটা পেরিওস্টিয়ালের নিচে থাকে, আর এটাও একইভাবে ভকমাস ক্যানেল দিয়ে এন্টার করে হেভাসিস সিস্টেমে, আর আউটার 1/3কে সাপ্লাই দেয়। এটা আগেই বলেছি আমি। এখন আমরা টিপিক্যাল লং বোনের ব্লাড সাপ্লাই আলোচনা করেছি। যদি তোমাদের বলে যে শর্ট লং বোন, আমরা লং বোনে টাইপ করেছি টিপিক্যাল লং বোন, শর্ট লং বোন, তারপরে মডিফাইড লং বোন, এই 3টা পড়ছিলাম। তো শর্ট লং বোনে যদি বলে তাহলে তোমরা কী লিখবা? একইভাবেই লিখবা, সবই সেম, শুধু কয়েকটা এই 3টা এক্সেপশন আছে। একটা কি, যে নিউট্রিয়েন্ট আর্টারিটা আমরা তো আগে জেনেছি যে নিউট্রিয়েন্ট আর্টারি যখন এন্টার করবে তখন প্রথমে 2টা মেইন ব্রাঞ্চ দেবে, নিউট্রিশিনাম, তারপরে যে এরা প্লেক্সাস ফর্ম করবে, তাই না, পড়েছি। কিন্তু শর্ট বোনে কী করবে? শর্ট লং বোনে এটা নিউট্রিয়েন্ট আর্টারিটা এন্টার করেই তোমার প্লেক্সাস ফর্ম করছে। তো আগে এটা কী ছিল? 2টা মেইন ব্রাঞ্চ ফর্ম করছে, আর মেটাফাইসিসের ওখানে তোমার প্লেক্সাস ফর্ম করছে। আর এখানে কি, এখানে শ্যাফটেই প্লেক্সাস ফর্ম করছে। তাহলে টিপিক্যাল লং বোনের সবচেয়ে মোস্ট ভাস্কুলারাইজড এরিয়া কোনটা? অবশ্যই মেটাফাইসিস। এখন এখানে বলো তো কোনটা হবে? অবশ্যই শ্যাফট হবে, কারণ এখানেই অ্যানাস্টোমোসিস সৃষ্টি করছে, ঠিক আছে। তো এই জন্য সবসময় ইনফেকশনটা শ্যাফটেই বা মিডিলেই তৈরি করছে, কিন্তু মেটাফাইসিসের টিপিক্যাল লং বোনের ক্ষেত্রে মেটাফাইসিসে বিগিন হচ্ছে। যেখানেই তোমার বেশি বেশি অ্যানাস্টোমোসিস সেখানেই ইনফেকশনটা বেশি ছড়াবে, স্বাভাবিকভাবে ওখানেই ব্লাড ফ্লো বেশি, ঠিক আছে, ওখানেই মানে কোনো ইনফেকশন ওইখানে আগে অ্যাটাক করবে। এবার অ্যাডাল্টের ক্ষেত্রে কি করে?
তোমার পেরিওস্টাল ভেসেলটা নিউট্রিয়েন্ট আর্টারিকে রিপ্লেস করে। মানে আগে তো আমরা জানছি যে টিপিক্যাল লং বনে বেশিরভাগই সাপ্লাই দিচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, কিন্তু তোমার শর্ট লং বনে বেশিরভাগ সাপ্লাই দিচ্ছে কে? পেরিওস্টাল আর্টারি, সেটা অ্যাডাল্ট ইয়ারে। তাহলে নিউট্রিয়েন্ট আর্টারি যেহেতু অ্যানাস্টোমোসিস ফর্ম করে অনেকগুলো, ওখানে ইনফেকশনের সব পসিবিলিটি বেশি, কিন্তু পেরিওস্টাল ভেসেল তো আর অতগুলা অ্যানাস্টোমোসিস ফর্ম করছে না, তাহলে ওখানে নিশ্চয়ই কম। এই জন্য কী হয়, ওল্ড এজে শর্ট লং বোন যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি কোনো ইনফেকশন হয় না। যেমন তোমার হাতের বোনস, তোমার কী বলে ফ্যালাঞ্জেস বোনস, এগুলোই কিন্তু নর্মালি আমরা ইনফেকশন হতে দেখি না, বাট ফিমার বা হিউমেনাস এগুলোতে বেশি বেশি ইনফেকশন হয়, অনেক সময় হতে পারে। এবার আর্টারি সাপ্লাই হবে ভার্টিব্রা। এটা যদি ইরেগুলার বোন বলে, মডিফাইড লং বোন বলে, তাহলে এই ভার্টিব্রাটা তোমরা দিয়ে দিবা। তো ভার্টিব্রাতে কী হচ্ছে, 3টা আর্টারি সাপ্লাই পাচ্ছে। ফার্স্ট অফ অল এই যে ভার্টিব্রা, যে এটা হচ্ছে বডি, তো বডির পিছনে কী থাকে, এখানে কিছু ফোরামেন থাকে, ঠিক আছে। যদি তোমরা একটা ভার্টিব্রা হাতে নাও, নিয়ে একটু পিছন দিকে দেখবে ওখানে কিছু ছিদ্র আছে, এগুলোকে বলা হয় বেজি ভার্টিব্রাল ফোরামেন। বেজ অফ দ্য বডিতে কিছু ফোরামেন থাকে, এগুলো হচ্ছে বেজি ভার্টিব্রাল ফোরামেন। তো এখান দিয়ে কিছু ব্লাড ভেসেল এন্টার করতে পারে। তো এক ক্যাটাগরি গেল এটা ব্লাড ভেসেল। আর কিছু ব্লাড ভেসেল অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ দ্য বডি দিয়ে এন্টার করতে পারে। এই যে এগুলো হচ্ছে কী করছে, অ্যান্টেরোল্যাটারাল মানে সামনে এবং একটু সাইডে, অ্যান্টেরোল্যাটারাল সাইড দিয়ে এন্টার করছে। কিছু ভেসেল কী করতে পারে, রুট অফ ট্রান্সভার্স প্রসেসকে তোমার পিয়ার্স করতে পারে। এই যে এইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। তো এর দেখো রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেসকে পিয়ার করে চলে যাচ্ছে, এইদিকে সাপ্লাই দিচ্ছে কাকে, এটা কিন্তু আবার ভার্টিব্রাল আর্টসকে সাপ্লাই দিচ্ছে। আগের দুইটা বডিতে দিচ্ছিল, এটা ভার্টিব্রাল আর্টসকে দিচ্ছে, আবার ট্রান্সভার্স প্রসেসকেও দিচ্ছে, আবার কিছুটা বডিতেও দিচ্ছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক করো। আর আমি নেক্সটে তোমাদের বোনসে আর একটা মাত্র টপিক বাকি আছে, সেটা হচ্ছে অসিফিকেশান। তো আমি নেক্সট ভিডিওটা অসিফিকেশানে আনবো। বইতে যেভাবে লেখা আছে তোমরা পড়ে বুঝতে পারবে না, আমি নিজেও আর ওই সময় বুঝতে পারিনি, অনেক বুঝে এখন তোমাদেরকে আমি ভালোভাবে বোঝানোর ট্রাই করব। ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আর এই ভিডিওটি নোট আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওখানে সব নোটই পেয়ে যাবে। আর ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে। আর কোনো জিনিস জানার থাকলে কমেন্ট করো, কোনো ইমপ্রুভমেন্ট থাকলে সেটাও কমেন্ট করো, ঠিক আছে। তো আবারও ধন্যবাদ সকলকে।